ফিরে এলাম বিরতির পর নোট কাহন নিয়ে। আমি অজিতাভ বাবুর কাছে যাব। অজিতাভ বাবু, মোহিত রায় যে কথা বললেন যে টাকা জমা পড়েছে, 15.5 লক্ষ কোটি টাকাই জমা পড়তে পারে, কিন্তু সেই জমা পড়ার পর কেন্দ্র কাদের কত টাকা জমা পড়লো, কি তার সোর্স, এই জায়গাগুলোকে মূল বিবেচনা করে তখনই পদক্ষেপ করা হবে। আপনার কি মনে হয়, মানে সেই পদক্ষেপ করার জন্য ঠিক এই প্রসেসটাই কি ঠিক ছিল? ওই তো আমি যেটা বলছি, যে যদি আমি ইনকাম ট্যাক্স, ভিজিলেন্স, ইডিকে মনে করি দক্ষ এবং তারা করতে পারেন, তাহলে আজকে তো তাদের উপর ভরসা করে আমাকে করতে হচ্ছে। আমি একটা অ্যানাউন্সমেন্ট যদি করি, সময় দিয়ে করি, করতেই পারি। এবং আমি মনে করছি তারা তো প্রত্যেকে বলছেন আমরা, কারণ অনেক জায়গায় চাকরি মানে সংকুচিত ছিল, হঠাৎ করে তো লোক বাড়তে পারে না, আর লোককে নিয়োগ করলে যে দক্ষ হয়ে যায় না, সুতরাং দক্ষতা রাতারাতি আসে না। কিন্তু আজকে তাদের উপর ভয়ঙ্করভাবে নির্ভরশীল হতে হচ্ছে সরকার। এটা তো এমনিতেও করে যেত, মানে এইটা তো একটা ইন্ডিপেন্ডেন্ট প্রসেস, আমি দক্ষভাবে এদের নিযুক্ত করব। তো সুতরাং এই হঠাৎ করে চমক দেওয়াটা, এটা চমকই, এটা একটা মানে আমি এখনও মনে করি কারা এটাকে অ্যাডভাইস করেছেন আমি জানি না, কিন্তু এই যে তত্ত্বটা পশ্চিমী দুনিয়ায় 80-র দশক 90-এর দশকে কামাল করে দিয়েছিল। উদাহরণ দিলেন যে ভেনেজুয়েলায় ঘোষণা হওয়া 4 দিনের পর যুদ্ধ লেগে গিয়েছিল, এদেশে নির্বাচন হয়েছে খুব শান্তি শৃঙ্খলার বজায়। হতে পারে এখানে রায়ট হয়নি, মানুষ এটাকে যে, আমি আবার একটা জিনিস মনে রাখতে হবে, মানুষ যে এটাকে বিরোধিতা করছেন তা না, কিন্তু এই যেটা বললাম যে একটা মানুষকে যদি আজকে সপ্তাহে 20 মিনিট 30 মিনিট করে সময় ব্যয় করতে হয়, এবং কত কোটি মানুষ এখানে ব্যাংকে গেলে 20 মিনিট 30 মিনিটে হচ্ছে না, আমি বলছি কথার কথা, এবং সেটা যদি যোগ করে যে সময়টা আছে, এটা আমরা অপরচুনিটি কস্ট বলি, সেটাকে তো অস্বীকার করা যায় না, সেটার তো একটা ভ্যালুয়েশন আছে। সেই ভ্যালুয়েশনটা যদি আমি করি, তার ভ্যালু যদি দিই, সেটা তো বড় অ্যামাউন্ট, এবং সেটা করতে হবে কাজের দিনেই, রবিবার করতেই হবে, এবং তার একটা ভ্যালুয়েশন আছে। এই ভ্যালুয়েশনটা যদি আমি নস্যাৎ করে দিই, যে ওই যেটা বলা হচ্ছে যে একটা ভালো কাজের, ভালো কজের জন্য আমি করছি, সবই বুঝলাম, কিন্তু এটা তো হচ্ছে, এটা তো একটা অপরচুনিটি কস্ট, আমাকে ত্যাগ স্বীকার করতে হচ্ছে একটা জায়গায়। এখন আবার যেটা বলছি যে এই ত্যাগ স্বীকারটা তখনই সম্ভব হবে যদি আমি টেনশন, কালো টাকা সেই পরিমাণে কতটা আসবে এটা তো একটা প্রশ্নের ব্যাপার, কত টাকা ছিল সেটাও তো পরিষ্কারভাবে কেউ জানে না, এবং তার কত টাকা আসবে লিকুইড ফর্মে সেটাও পরিষ্কার নয়। কিন্তু এটা ভবিষ্যতে আমি মানে সৎ উদ্দেশ্য বা সেইখানে কতটা দক্ষতার সঙ্গে সরকার মানে মানুষের উপরে ত্যাগ স্বীকারের বাণীটা বছরের পর বছরে চাপিয়ে না দিয়ে সরকার কতটা তাড়াতাড়ি এর পরের স্টেপটা করতে হবে। এই যে প্রপার্টি ট্যাক্সের কথা বলা হচ্ছে চেঞ্জ হবে, মানুষ এটা কি যেটা হচ্ছে যে 10টা বাই ইলেকশন আমি জিতে যেতে পারি, কিন্তু ধৈর্য সময় একটা জিনিস বলবে এখানেই যে আমি যদি এর পরের স্টেপটায় দেখে প্রপার্টি ট্যাক্স করলাম, কারণ কালো টাকা উদ্ধারে এখনো মানুষ যেটা মনে করছে ওই পাশের দালানটা উঠেছে, আমি জানি কালো টাকায় উঠছে, বাজারে প্রচুর জিনিস আছে, মানুষ নিজে কতটা উপকৃত হচ্ছে জানো, অনেকেই কিন্তু এটা ঠিক এই লোকগুলো তো ক্ষতি হচ্ছে, অর্থাৎ আমার কিছু হচ্ছে এই লোকগুলো, এটাও কিন্তু ধৈর্যের ব্যাপার। সেই ক্ষতিটা সেই লোকগুলোকে যারা আমরা মনে করছি চোখের সামনে যে দিনের এরা কালো টাকা সাধারণের মধ্যে যে ধারণ, এদের কালো টাকাটা বন্ধ হয়ে এও আমার মতো মানুষ হয়ে উঠলো, এইটা ধৈর্য, মানুষ ধৈর্য নিয়ে দেখবে হচ্ছে কিনা, তা না হলে দুদিন পরে প্রশ্নটা উঠবেই যে আমি যে ত্যাগ স্বীকার করলাম, আমার মনে হয়েছে একে আমি যে এতদিন ধরে মানে আমি এর মাথা নামানো উচিত, এইটার ভরসায় আমি কিন্তু বসে আছি, সেইটা আমি যদি সত্যিকারের পরের বছর তারপরের বছর কোনো একটা পিরিয়ড আমি ওয়েট করে দেখব, যদি আমি দেখি সত্যি সেটা হচ্ছে আমি মেনে নেব। এবং আমি অর্থনীতিবিদ হিসাবে কতগুলো জিনিস আমি সবসময় মনে করি, যেমন এলপিজি তুলে দেওয়া, আমি কিন্তু এখানে ওপেনলি বলেছি যে বড়লোক মানুষ, বিশেষ করে আমাদের মতো চাকরিজীবী মানুষ যারা পে কমিশন পায়, তাদের সাবসিডি পাওয়া উচিত না। কতগুলো জনধন যোজনা নিশ্চয়ই ভালো প্রকল্প, কিন্তু তার মানে সব প্রকল্প রাতারাতি আপনি কি কোনো ইঙ্গিত পাচ্ছেন যে সাধারণ মানুষ যারা বেশি কিছু বোঝেন না, দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রে যে প্রত্যাশাগুলো রাখেন, যে এই ঘোষণার পর মানুষ বলেছিলেন যে এবার জিনিসপত্রের দাম মনে হয় কমবে, নরেন্দ্র মোদী ঘোষণায় বলছেন, একটা সভায় কোট আনকোট বলছেন যে 100 নোট, 10 টাকার নোট, 50 টাকার নোটের কত দাম বেড়ে গেছে দেখেছেন, সঙ্গে সঙ্গে একটা প্রশ্ন আসছে, কিন্তু ওই নোটটার মানুষ চাইছে, কিন্তু সেই নোট দিয়ে তো জিনিসের দাম কমছে না। কথা বলি, এই যে টাকার সাপ্লাই কম হলো, যে ব্যাংকে যে টাকাটা পড়েছে এখন এমএসএস বন্ড, উনি বলতে পারবেন, মানে এটা হচ্ছে একটা অন্যরকম বন্ডের ব্যাপার, সেটা সরকারের পাওয়ার কথা না, ওই বন্ডে ব্যাংকের টাকা জমা আছে, ব্যাংক সেখানে ইন্টারেস্টও পাচ্ছে কিছু, কিন্তু সাধারণ মানুষকে পুরোপুরি টাকা, যে টাকা তুলে নেওয়া হয়েছে সেই টাকার যোগান কম করে, সেই টাকার যোগান কম হলে দাম কমতে পারে, এটা কে কি বলেছেন আলাদা কথা,
কিন্তু আমি যদি জেটলি সাহেব দুদিন পরে যেটা বলেছেন, নীতি আয়োগের লোক কি বলছে, আমি যদি টুকরো টুকরো করে জোড়া করি, অনেকগুলো এক ঢিলে 5 পাখি মারার জিনিস বেরিয়ে আসছে। যে দাম কমবে, যদি টাকার সাপ্লাই আমি কম করি, অর্থনৈতিক তত্ত্ব অনুযায়ী জিনিসপত্রের দাম কমতে পারে, বেশ কমতে পারে কিছু, কিন্তু সব জিনিসের দামের উপরে নির্ভরশীল নয়, সেটা কিন্তু উচ্চ। এবং আমরা দেখতে পাবো ডালের দাম কমবে না, মাছের দাম কমবে, এগুলো যোগানের উপর নির্ভরশীল। এটা সিজনাল ফ্রুটের উপর। শিক্ষার আমাকে যে টাকা দিয়ে আমি ছেলে মেয়েদের পড়াই, সেটা কম টাকায় পড়াতে পারবো, হাসপাতালে কম, এগুলো কমে না, এগুলো কিন্তু কমে না। এটা মানি সাপ্লাই কমিয়ে হয় না, ক্যাশলেস বা লেস ক্যাশ যাই বলি না কেন। আমি বিমুদ্রাকরণের সময় এই কথাটা নাই উজ্জ্ব রাখতেই পারি, করিনি, কিন্তু এটা জেটলি সাহেব দুদিন পরেই বলেছেন, মোদি বলেননি, আমাদের প্রাইম মিনিস্টার উল্লেখ করেন, কিন্তু দুদিন পরে জেটলি সাহেব বলেছেন যে লেস ক্যাশ আমাদের এটা এর মধ্যে দিয়ে আমরা করে ফেলবো। তাহলে লেস ক্যাশ করে ফেলবো, তার পরিকাঠামো তৈরি করতে 2 বছর নিরবচ্ছিন্নভাবে চেষ্টা। একেবারেই তাই। আমি সিদ্ধার্থবাবুর কাছে এখান থেকে আসি। সিদ্ধার্থবাবু, কোনো সম্ভাবনা আপনি দেখতে পাচ্ছেন যে 30শে ডিসেম্বরের পর এখন মানুষ যেটা ভাবছেন, হয়তো এই 24,000 টাকা সপ্তাহে বা এটিএম থেকে 2,500 টাকা, এই ঊর্ধ্বসীমাটা পরিবর্তন করে বলা হবে যে না আরো বাড়ানো হবে বা ঊর্ধ্বসীমা থাকবেই না? কোনো ইঙ্গিত পাচ্ছেন? ভারতের সবচেয়ে বড় দুটি ব্যাংক কর্মচারী সংগঠন, অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এবং অল ইন্ডিয়া ব্যাংক অফিসার অ্যাসোসিয়েশন, প্রায় 6 লক্ষ ব্যাংক কর্মচারী অফিসারকে আমরা রিপ্রেজেন্ট করি আউট অফ 10 লাখ। তারা কিন্তু আজকের থেকে সারা ভারতবর্ষে তাদের আন্দোলন শুরু করে দিয়েছে। আমাদের 4টি দাবি, যে যা পর্যাপ্ত পরিমাণ টাকার যোগান দিতে হবে ব্যাংকে, কারণ আমরা বুঝতে পারছি পাবলিকের সঙ্গে আপনাদের ঝামেলা বেঁধে যাচ্ছে না। আমরা বলেছেন অরাজকতা হয়নি, 70 বছর ব্যাংক দেশ ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে। শুনেছেন কোনোদিন যে ব্যাংকের কর্মচারী অফিসারদের ব্যাংকের মধ্যে তালা বন্ধ করে রেখেছে? এটা শুনেছেন? যে ব্যাংকের সমস্ত ইনফ্রাস্ট্রাকচার ভেঙে দেওয়া হচ্ছে, এটিএম ভেঙে দেওয়া হচ্ছে, মারা হচ্ছে, হিউমিলেট করা হচ্ছে, গালিগালা দেওয়া হচ্ছে, এটা কিন্তু কোনোদিন হয়নি। এটা আমরা দেখছি, শুনছি, ফেস করছি। কারণ হচ্ছে যে মানুষ তো আমাদের দেখছেন, গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমাদের দেখছেন, তারা ভাবছেন যে টাকা আসছে, কারণ বলছেন পর্যাপ্ত পরিমাণ টাকা আছে। রিজার্ভ ব্যাংক বলেছে, যেদিন আমরা রিজার্ভ ব্যাংকের কাছে গিয়েছিলাম, রিজার্ভ ব্যাংক বলেছেন, এটা আপনারা জানতে পারবেন, যে এবং সরকারও বলছেন যে পরিমাণ টাকা উইথড্র করে নেওয়া হচ্ছে সেই সমপরিমাণ টাকা আসবে না ফিরে। আমার 14 লক্ষ কোটি টাকার মধ্যে খুব বেশি হচ্ছে 5 লক্ষ কোটি টাকা যোগান হয়েছে। এর যোগান দিয়ে কিন্তু মানুষকে স্যাটিসফাই করা যাবে না, ব্যাংকের কাস্টমারকে স্যাটিসফাই করা যাবে না। যার জন্য আমরা আজকেই সারা ভারতবর্ষে আমরা আমাদের আন্দোলন শুরু করেছি। আজকে কলকাতায়ও এর প্রোগ্রাম হয়েছে, 3 তারিখে আমাদের সারাদিন ধর্না আছে, আমরা বেজ ওয়ারিং আছে, মেমোরেন্ডাম দিয়েছি, আমরা আরও অন্যান্য প্রোগ্রামের কথা ভাবছি। আমাদের দাবি খুব পরিষ্কার, যে কথা, যে আশা, যে প্রত্যাশার কথা অজিতেশ বাবু বলেছেন, সেই আশা প্রত্যাশা নিয়েই তো ব্যাংক কর্মচারী অফিসাররা এই 50 দিন ধরে কাজ করে গেছেন, টাকাটা নিয়েছেন, যে ব্ল্যাক টাকা, কালো টাকা বা শ্যাডো মানি ফিরে আসুক ব্যাংকের মধ্যে। কিন্তু সেই টাকাটা তো ফিরে আসেনি, আসছে না। আমরা প্রথম দিনে বলেছি টাকাটা ওখানে নেই, ব্ল্যাক মানিটা ওখানে নেই। ব্যাংকের যা নন পারফর্মিং অ্যাসেটস আছে লক্ষ লক্ষ কোটি টাকা, যার নাম বড় বড় ইন্ডাস্ট্রিয়াল হাউস, কর্পোরেট হাউসের নাম আমরা গভর্নমেন্টের কাছে দিয়েছি, সেই টাকাটা আদায় হোক না। বিজয় মাল্যকে ফিরিয়ে এনে তার টাকাটা আদায় হোক না, তাহলে তো প্রচুর টাকা ব্যাংকে এই ইকোনমিক সিস্টেমে ঢুকে যাবে। কিন্তু সেটা না করে যে ঘটনাগুলো ঘটছে, সেই আশা প্রত্যাশা নিয়েই তো আমরা ব্যাংক কর্মচারী অফিসাররা এই এতদিন ধরে আমরা অলমোস্ট 12, 14, 16 ঘন্টা কাজ করেছি। কাজ করে আমরা পেয়েছি কি? আজকে তো দুর্নাম হচ্ছে, কখনো আমাদের সুনাম হয়েছিল, এখন দুর্নাম হচ্ছে। কিছু কিছু লোক, মানে যারা টপ এক্সিকিউটিভস কিছু ব্যাংক আছেন, তাদের সঙ্গে কিছু কিছু বড় কর্পোরেট হাউসের মধ্যে দিয়ে আপনারা দেখেছেন দুর্নীতি ব্যাংকের এসছে। 10 লক্ষ কর্মচারীর মধ্যে 100 জন কিন্তু হতে পারে, আমরা দাবি করেছি তাদের এক্সাম্পলারি পানিশমেন্ট দেওয়া হোক। যদি আমাদের মধ্যে কেউ থাকে তাকেও পানিশমেন্ট দেওয়া হোক। কিন্তু টাকাটা কোথায়? টাকাটা তো অন্য জায়গায় চলে গেছে, সেটা আদায় হোক, সেখানেও আমরা কোঅপারেট করব। আমরা মনে করি যে এই রিজার্ভ ব্যাংক যে টাকা দিচ্ছে, যা যে কথা বলছেন, কোথায়, কোন ব্যাংকে, কবে দিচ্ছেন, এটা পাবলিক হওয়া উচিত, পাবলিকে জানা উচিত কোন ব্যাংকে কত টাকা যাচ্ছে। স্টেট ব্যাংকের কথা বলছিলেন স্যার,
পশ্চিমবঙ্গে 217টা কারেন্সি চেস্ট আছে, তার মেজরিটি কারেন্সি চেস্ট হচ্ছে স্টেট ব্যাংকের। ন্যাচারালি মেজরিটি টাকা কিন্তু স্টেট ব্যাংকে যাচ্ছে একেবারেই, এবং বাকি টাকাটাও কিন্তু খুব সমভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে না। এটা আমরা দেখেছি কিছু প্রাইভেট সেক্টর ব্যাংকে বিশেষভাবে আলাদা করে টাকা দেওয়া হয়েছে, পাবলিক সেক্টর ব্যাংকে দেওয়া হয়নি। একেবারে গ্রামের আরআরবিতে কোঅপারেটিভ ব্যাংকে টাকা দেওয়া হচ্ছে না, যেখানে গ্রামের মানুষের টাকা দেওয়া। সেই সমস্যা আমরা বারবার দেখেছি। সমবায় ব্যাংকে যারা গ্রাহক তারা যে ভোগান্তির মধ্যে রয়েছেন। আমরা একটা বিরতিতে যাব, বিরতির পর ফিরে এসে বোঝার চেষ্টা করব চারজন যারা রয়েছেন তাদের ঠিক কি আগামী দিনের ছবিটা দেখতে পাচ্ছেন, কি হওয়া উচিত, কি ভাবছেন তারা। ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। हर कामयाबी के लिए शांति जरूरी है, और जरूरी है क्वालिटी भी, जो शांति पान मसाला के अलावा कहीं और कहां। शांति पान मसाला, कामयाबी के लिए शांति। সিলভার বাঁচা, এই জন্য অ্যামারন, একমাত্র অ্যামারনে আছে সিলভারের সুরক্ষা, যা তাকে দেয় দীর্ঘ জীবন। অ্যামারন সিলভার টিং, সিলভার টং। Kiss me, close your eyes and miss me. I can read your lips on your finger. Rich, smooth and creamy Cadbury Dairy Milk Silk. With every bar of silk, get a free coffee treat at Cafe Coffee Day. শিলিগুড়ি থেকে আসানসোল, বহরমপুর থেকে বারাসত, প্রতিদিনের ওঠা পড়া, নজরে বাংলার মিনি মেট্রো। আমার শহর, ছোট শহরের বড় খবর, প্রতিদিন সন্ধ্যে 6:30টায়। Kiss me, close your eyes and miss me. I can read your lips on your finger. Rich, smooth and creamy Cadbury Dairy Milk Silk. With every bar of silk, get a free coffee treat at Cafe Coffee Day. হৃদয়ের হোক বা শহরের মাঝের ব্রিজ, আপনাকে স্বপ্নের সাথে জোড়ে ডালমিয়া সিমেন্ট। সম্পর্ক গড়ে, দেশ গড়ে। एक तू ही है मेरा प्यार, ये प्यार बेशुमार होगा बार-बार। चौको क्रेजी हमसफर राजा वेफिस। শ্রীনিকেতন উইন্টার কার্নিভাল, শীত পোশাকে 20% ছাড় 1 জানুয়ারি পর্যন্ত। শ্রীনিকেতন, কেনাকাটার আনন্দ নিকেতন। Kiss me, close your eyes and miss me. I can read your lips on your finger. Rich, smooth and creamy Cadbury Dairy Milk Silk. With every bar of silk, get a free coffee treat at Cafe Coffee Day. আত্মবিশ্বাসের নতুন শক্তি সাহারা, ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে। ফিরে এলাম বিরতির পর। নোট কাহন নিয়ে আমি দেবনারায়ণ সরকারের কাছে যাবো। দেবনারায়ণ বাবু, 8ই নভেম্বর ঘোষণার পরপর যখন নানা রকম ক্ষেত্রে নিজের অনুমান অবজারভেশন বলছিলেন, আর আজ 50 দিনের হিসেবে যখন পেরিয়ে গিয়েছে, কি মনে করছেন যে আগামী দুদিন পরই যখন 30শে ডিসেম্বর পার হয়ে যাবে, কোন ছবিটা দেখা যাবে? একটা কথার উত্তর দিই, দুটো ব্যাপার। একটা হচ্ছে কত কালোধন পাওয়া গেল, আর 2 নম্বর হচ্ছে সার্বিক মৃত্যু সহ কত লস হলো, ইকোনমিক লস সব মিলিয়ে। এই দুটো জিনিস সব থেকে ফান্ডামেন্টাল। কালোধন কত আদায় হলো 50 দিনে, 2 নম্বর মানুষ মৃত্যু সহ সারা ভারতে ইকোনমিক লস কত হলো। আপনি একটা কথা জিজ্ঞাসা করেছিলেন মোহিত বাবুকে, তুমি বলেই বলছি, দেখো বলেছিল যে হ্যাঁ এর মধ্যে 100 লোক মারা গেল, তার 500 দিনে আগে তুমি একটা লোক মৃত্যু, উনি বললেন যে এমনি মৃত্যু। মানে মৃত্যুটাকে যদি মোহিতবাবু এইভাবে এক্সপ্লেইন করুন, 500 লোক মারা, মানে 100 লোকের বেশি মারা গেছে, তাকে উনি এক্সপ্লেইন করছেন আগের 500 লোক ওরা এমনি মরতে পারত। এইভাবে মৃত্যুটাকে দেখা উচিত না, নাম্বার 2।
না, এটা মৃত্যু স্বীকার করুন, যেভাবে মারা গেছে তাদের কম্পেনসেশন দিন। আমরাও চাচ্ছি যে লোকগুলো সত্যি মারা গেছে সেটাকে বেছে বেছে তাদের কম্পেনসেশন দিন, তাদের আর্থিক ক্ষতিপূরণ দিন। প্রশ্ন হচ্ছে এটা কেন আপনারা মনে করছেন সেই মৃত্যুটাকে মৃত্যুই না, ওটা কোনো ব্যাপার না, এইভাবে তুচ্ছ করবেন না। আর দ্বিতীয় বক্তব্য হচ্ছে, হ্যাঁ আপনি ক্যাশলেস করে মৃত্যুকে তুচ্ছ করা হচ্ছে না, দ্বিতীয়বার আমি বলিনি, তা উনি বলবেন, আমার বক্তব্য না, আমি ইন্টারভেন করি না, ওনার তো সময় বলা, আমি ওনার সময় বলিনি। দ্বিতীয় বক্তব্য উনি বলছেন ঠিক আছে ক্যাশলেস করে আমরা ক্যাশ করিয়ে দিয়ে কম করব, ঠিক আছে করুন না, ক্যাশলেস করুন। না আমি না, এরা যেটা চাচ্ছে না ক্যাশলেস করিয়ে কি করবে, আমরা প্রশ্ন হচ্ছে কি এটাকে ক্যাশলেস ব্যবস্থা করা, কম পয়সা আরো কমিয়ে দেওয়া, আমার প্রশ্নটা তা না, সেটা করুন, কিন্তু কোথায় আঘাত করলেন আপনি দেখলেন? ইফেক্টিভ ডিমান্ড, কার্যকরী চাহিদাকে আঘাত করলেন, যার ফলে আজকে কি হলো, বস্ত্রশিল্প, অলংকার শিল্প, চর্মশিল্প, রিয়েল সেক্টর, খুচরা কারবার, গ্রামীণ অর্থনীতি একেবারে পুরো স্যাটার্ড। বলছিলেন এই যে অবস্থা যাবে না, তার মানে ইফেক্টিভ মূল জায়গাটা আঘাত করলেন, যার মানে প্রত্যেকটা মানুষকে পয়সা কমিয়ে দিন, মানুষের চাহিদার জায়গায় ঘাটতি, এরপরে উৎপাদন, তারা উৎপাদন করতে, মানে লোকগুলো যদি ছাঁটাই হয়ে যায়, আপনার নন ইনফর্মাল সেক্টরে প্রায় 80%-এর বেশি এমপ্লয়মেন্ট, তাদের এক মাসের মধ্যে এমপ্লয়মেন্ট 70% কমে যাবে। কিন্তু সমস্ত অর্থনৈতিক সমীক্ষা প্রত্যেকটা জায়গায় বলছে, প্রত্যেকটা মানে জিডিপি যে কমবে এটা প্রত্যেকে কম এবং বেশি, যে ডিপ্রেশন যে অবস্থাটা কমে হয়ে গেছে এইটা রিভাইভ করবে কি করে? সম্ভব কি? নিশ্চয়ই নয়, এত তাড়াতাড়ি সম্ভব নয়। কেউ বলছে সম্ভব না, অন্তত 1 বছর তো এর পুরো টানাটা চলবে, এটাকে রিভাইভ, বড় অর্থনীতি একটা সময় একটা রিভাইভ হওয়ার চেষ্টা। এই সিদ্ধান্তের ভালো দিক আপনি কি? ভালো দিকটা হচ্ছে কি শুনুন, দেখেছেন ভালো দিক? না ভালো দিকটা কি শুনুন, এই ভালো দিকটা হতো, আমি তো বারবারই বলছি, এই কালো টাকা ধনে কতটুকু, আসল জায়গাটা হচ্ছে কি, আসল জায়গাটা কালো ওয়েলথটা কিসে থাকে? বাড়িতে থাকে, সোনার গহনা থাকে, তারপরে বিদেশি ব্যাংকে জমা থাকে, এগুলো তো উনি বলছেন এখন আমি করব, করুক না, 50 দিন পরে আমি বেনামি সম্পত্তি নিশ্চয়ই করুন, 100 বার সম্পত্তি, কিন্তু যে কালো ধন মানে কারেন্সি, রেগুলার যে কারেন্সি সেইটাকে আঘাত করে কি পেলেন এই হিসাবটা কিন্তু মানুষকে দিতে হবে। আমি আসবো মোহিত বাবু, কি পেলেন এই 50 দিনে? আর স্বাভাবিক হবে কি আদৌ? খুব অবশ্যই স্বাভাবিক হবে, এবং যার ক্ষতি হলো তার কম্পেনসেশন চাই, সেটা দাঁড়ান। এবার আমি বলি নিশ্চয়ই স্বাভাবিক হবে, কিছুদিন সময় লাগবে, এটা খুব যে কেউ দেখুন এইরকম ভাবে যদি দিনক্ষণ বলে দেন সেটা বলা বলছি না, মানে এটা কয়েক মাসের মধ্যেই এখনই 50 দিনের পর প্রধানমন্ত্রী 50 দিন চেয়েছিলেন, এবং এই 50 দিন পর অবস্থাটা অনেকটাই স্বাভাবিক, ব্যাংকের লাইন কমে গেছে, এটিএম এ কম লাইন রয়েছে। এই দেখুন না, বড়দিনের দিন বলতে দিন বড়দিনের দিন চারিদিকে ভিড়, সবাই বেরিয়েছে সেদিনটা এনজয় করতে, কি করে? কারণ টাকা আছে তাদের হাতে, তারা পেয়েছেন, তারা খরচ করছেন। সুতরাং এই যে একটা এখানে প্যানিক দেখাচ্ছেন আপনারা, গ্রামের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, এই যে যারা লক্ষ লক্ষ লোক পিকনিকে বেরিয়েছেন তারা গরিব মানুষ, সাধারণ মানুষ, এই যে রাস্তায় বেরিয়েছেন দেখবেন। সুতরাং এটা একটা প্যানিক তৈরি করা হচ্ছে। আর দেবনারায়ণবাবু যেটা বলছেন যে ওই আধিকারিক 26,000 কোটি টাকা, হ্যাঁ তো 26,000 কোটি টাকা যারা নিজেরা বলেছেন, এর আগে 67,000 কোটি টাকার একটা যারা নিজেরাই বলেছেন কালো টাকা, কিন্তু আমরা তো সেটার উপর বলছি না, যারা বলেননি, যারা গ্রামীণ ব্যাংকে বা ওই জনধন যোজনায় কোটি কোটি টাকা দিয়েছে বা নর্থ ইস্টের ব্যাংকে দিয়েছে, সেই টাকাগুলো তো সরকার ছেড়ে দেবে না, তাদের সোর্স দেখে, তাদের থেকে কর নিয়ে, ফাইন নিয়ে একটা বিরাট না জিডিপি কত পার্সেন্ট এটা বলবেন, কত পার্সেন্ট আসলো, না যেটা হারালেন তার কত পার্সেন্ট, এই জিডিপির সাময়িক এতে কিচ্ছু আসে যায় না, সাময়িক না, আপনি আবার বলেছি যে এটা একটা সামাজিক বিপ্লব। এর জন্য যদি আমার 6 মাসের জন্য কি 4 মাসের জন্য আমি দেখি জিডিপি ট্রেন্ড কমে গেছে, তাতে কিছু আসে যায় না। আমি কয়েক লক্ষ হাজার কোটি টাকা যেটা আমি পাবো এই কর এবং ফাইন থেকে, সেটাকে আমরা বিভিন্ন প্রকল্পে নিয়ে যাব। সুতরাং এটা ভাবার কিছু ব্যাপার নেই যে সরকার কোনো কিছু পাচ্ছে না, এটা একটা মানে এইভাবে বলা হচ্ছে। এখন বিরোধীরা বলবেন, এটাতে কোনো আশ্চর্যের কিছু নেই, সেটা বলবেন এবং বলাটা খুব ভালো, কারণ সরকারও তো অনেক কিছু ঠিকঠাক করেন না, তারা সেগুলো থেকে শুধরে নেবেন।
কিন্তু আমাদের মানে মূল লক্ষ্য এই গত 50 দিনে প্রায় শতাধিকবার সিদ্ধান্ত বদল, এটা তো খুব স্বাভাবিক, এটাও খুব প্রধানমন্ত্রী বলেছেন যে এমন মানুষের একটা সমস্যার জিনিস কথা করেছেন সেটা সারা পৃথিবী দেখছে, সারা পৃথিবী এর থেকে শিখছে, এরপর বিভিন্ন দেশ এভাবে করবে। এবং এই করাটার যেহেতু আগে থেকে কোনো মানে প্রেসিডেন্স নেই যে কি করতে হবে তার, এবং আমি যাদের সঙ্গে লড়ছি সেই কালোবাজারিরা কেউ বলছিলেন যেটা যে 4 মাস সময় দিলে কি হতো, আমরা তো দেখছি প্রথম দিন থেকেই নতুন সব প্ল্যান হচ্ছে। কেউ সব ট্রেনের টিকিট কেটে নিলেন, কেউ আবার এরোপ্লেনের টিকিট কাটলেন, এরকম হাজার রকম পন্থা হচ্ছে। তো তাদের একটা কম সময় দেওয়া হয়েছে যে তারা কত রকম বেআইনিভাবে টাকাটাকে সাদা করবার চেষ্টা করবেন। এই যে এতগুলো জনধন এতে জমা দেওয়া হয়েছে, আরও সময় হলে আরও অন্যরকমভাবে হতো। কিন্তু সবচেয়ে বড় যে কথাটা আপনারা যেটা বলছেন মানুষ মৃত্যুর কথা, আমি কখনো বলিনি যে সব মৃত্যুই ওই স্বাভাবিক কারণে হয়েছে, কিছু কিছু হয়েছে, এগুলোকে অবশ্যই দেখা উচিত। এবং না আমি বলিনি, আপনি আমার আমি বলেছি, আমি যে উদাহরণটা দিয়েছি যে একটা এত বড় সামাজিক যুদ্ধে কিছু ক্ষয়ক্ষতি হবেই, এবং সেটা আমাদের স্বীকার করে নিতে হবে, এবং আমরা তার জন্য দুঃখিত। তার জন্য সরকারের যদি কোনো ক্ষতিপূরণ দেওয়ার কথা থাকে সরকারকে নিশ্চয়ই তা দিতে হবে, এসবের মধ্যে কোনো বিতর্ক নেই। কিন্তু যারা এই কালো টাকার অভিযানটারই বিরোধিতা করছেন, কালো টাকা ফিরিয়ে আনতে বলছেন, সেটা একটা ভয়ঙ্কর ব্যাপার। আমরা চেয়েছিলাম কালো টাকার বিরুদ্ধে অভিযান নিয়ে বিরোধিতা এখনো পর্যন্ত দেখা যায়নি। আমাদের এখানে বলতে দিন, আপনি তো বলেছেন আমাদের পশ্চিমবঙ্গের শাসক দল তারা বলেছেন এই নোট বাতিলের সিদ্ধান্তটা কি বাতিল করতে হবে, পুরনো নোট ফুরিয়ে আনতে হবে। আমাদের শাসক দল বলেছেন, সারা ভারতবর্ষে অন্য কোনো বিরোধী দল বলে ঠিক আছে। দেবনাথ বাবু একই কথা বলছেন। আপনি কি মনে করছেন রাহুল গান্ধী যে কথা, আপনি কি মনে করছেন যে আগামী খুব সুদূর অতীত যদি সুদূর ভবিষ্যতে যদি আমরা দেখি যে এই পরিস্থিতি স্বাভাবিক হবে, আপনি কি মনে করছেন যে 50 দিনের যে ঘোষণা 30শে ডিসেম্বরের পর অনেকটা স্বাভাবিক পরিষেবা দেখা যাবে চারিদিকে মনে হচ্ছে? হ্যাঁ, না পরিষেবা তো অনেকটা স্বাভাবিক হয়েছেই, এটা যেরকম ভাবে হচ্ছে এটা তো একটা মানে কার বলা যায়, আপনি মনে করছেন স্বাভাবিক অনেকটা হয়ে গেছে। আমি একটু একটা কথা বলে নিই যে এবং 30শে ডিসেম্বরের পর যখন আরো নতুন ঘোষণাগুলো আসতে থাকবে, মানুষ তখন দেখবে যে এই কষ্ট। যেটা বললেন মোহিত বাবু যে মানুষ গোটা বিশ্ব দেখছেন, গোটা বিশ্ব দেখছেন তো বটেই, শিখছেন কতটা সেটা নিয়ে প্রশ্ন তো থাকবেই। কিন্তু কি মনে হয় আপনার 30শে ডিসেম্বর একটা সাইন যে 30 তারিখ পর্যন্ত নোট বদল করা যাবে, নোট জমা দেওয়া যাবে, এই বিষয়গুলো থাকবে, কিন্তু কি মনে হচ্ছে স্বাভাবিক হবে পরিস্থিতি? যে পরিস্থিতিটা গত 1.5 মাস ধরে আমাদের দেখতে হলো সেটা কি স্বাভাবিক হবে? তাড়াতাড়ি স্বাভাবিক হওয়া তো সম্ভব নয়, কারণ একটা জিনিসকে যখন একটা স্ট্রাকচারকে আমি ধ্বংস করে দিই, একটা নর্মাল যে গতি প্রকৃতিটাকে যদি আমি আটকে দিই, সেটা স্বাভাবিক হতে সময় নেবে, সেটা স্বাভাবিক, এটা দুম করে হওয়ার চান্স কম। আর একটা কথা মহিত যেটা বললো সেটার সাথে মানে আমি একেবারে এগ্রি করি না। আমি এককালীন যদি ধরা যাক আমি 1 লক্ষ কোটি টাকা ট্যাক্স দিই, বিভিন্ন প্রকল্পে লাগলাম, সেই প্রকল্পগুলো চালু হতে 5 বছর লাগে, একটা ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প 4-5 বছর লাগে তার হতে। পরের বছর কি করবো? এবছর হঠাৎ করে বেড়ে গেল, স্পাইকের মতো দুম করে বাড়লো, ওরকম ভাবে ট্যাক্স বাড়িয়ে হঠাৎ করে কোনো প্রকল্প ঘোষণা করে ওটা কন্টিনিউয়াস যেতে হয়, তার জন্য ম্যানুফ্যাকচারিং কে বাড়তে হয়, নানা রকম প্রক্রিয়া আছে। দুম করে একটা স্পাইক হয়, কোনো পৃথিবীর ইতিহাসে দেখা যায় না। সরকারের প্রচুর লং টার্ম বেনিফিট ওরকম ভাবে, সরকারের প্রচুর কর আদায় হলো, সেই কর দিয়ে কর আদায় হবে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে, কিন্তু যদি কর আদায় হয়ও, ওয়ান টাইম কর আদায় ওরকম স্পাইক দিয়ে দুম করে বেড়ে যাওয়াটা ভবিষ্যতে একটা লং টার্ম তার বেনিফিট ওরকম ভাবে হয় না, সেটাকে মেনটেন করতে। আমাদের সময় শেষের দিকে আমি একটুখানি সিদ্ধার্থ বাবুর কাছে শেষ জানতে চাইবো। সিদ্ধার্থ বাবু কি মনে করছেন, আপনারা যেমন মুভমেন্ট করবেন আপনাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে, কিন্তু 30শে ডিসেম্বরের পর ছবিটা কি হতে পারে বলে আপনার অনুমান এই 1.5 মাসের ভিত্তিতে? আমি একটা ছোট্ট কথা বলবো। ধরুন আপনি একটা গাড়ি রাস্তায় নামিয়েছেন, তার পেট্রোল ট্যাঙ্কে আপনার লুব্রিকেন্টটা ফুল করা আছে, সেই গাড়িটা আপনি এতদিন চালিয়ে জিডিপি আপনি 7.6% পেয়েছেন, আপনি 8-9-এর কথা ভাবছেন, হঠাৎ করে তার 84% আপনি লুব্রিকেন্ট নামিয়ে দিলেন, খালি করে দিলেন, গাড়িটাকে আপনি যেতে বলছেন, কত দূর গাড়ি যাবে? এবং যে বাকি 86%-এর 5%-10% আপনি রসদ দিচ্ছেন, লুব্রিকেন্ট দিচ্ছেন, এই গাড়িটা কত দূর যাবে
কতদূর জিডিপি আনতে পারবে, 7.6 কমতে কমতে কোথায় গিয়ে দাঁড়াবে, এবং তাতে কিন্তু ব্যাংকিং ইন্ডাস্ট্রি এফেক্টেড করবে। এবং আমাদের ভয় হচ্ছে যে ব্যাংকিং ইন্ডাস্ট্রি এখন ভারতবর্ষে আছে, যে ব্যাংকিং ইন্ডাস্ট্রি অ্যাকাউন্টেবল টু অল, ট্রান্সপারেন্ট, ওপেন টু এভরিবডি, এটাকে আবার একটা প্যারালাল ব্যাংকিং সিস্টেম চালু করার চেষ্টা হচ্ছে না তো, থ্রু ডিজিটাইজেশন, থ্রু অল্টারনেটিভ চ্যানেলস, যেখান ট্রান্সপারেন্সি থাকবে না, যে ওপেন টু ফ্রডস, ওপেন টু অ্যাটাক ফ্রম ইন্টারন্যাশনাল হাউসেস, এবং যেটা নট আনসারেবল টু ইন্ডিয়ান পাবলিক। সর্বশেষ জানবো, ঘোষণা তো কেন্দ্র করবে, আপনি কি অনুমান করছেন, কোনো ইঙ্গিত পাচ্ছেন যে 30 তারিখের পর ঊর্ধ্বসীমা বাড়ার কোনো সম্ভাবনা আছে? এই মুহূর্তে আমাদের কাছে সেরকম কোনো খবর নেই। ঘোষণা তো কেন্দ্র করলে ব্যাংক কর্মচারী অফিসাররা যদি যোগান ঠিক না থাকে, যা আমরা বলেছি আগেও, আমাদেরও মনে হচ্ছে এই যোগান ঠিক হতে হতে another 5 to 6 months লাগবে। যদি লিকুইডিটি সাপ্লাই, নোটের যোগান যদি ঠিক মতো না হয়, ঊর্ধ্বসীমা যদি বাড়িয়ে দেওয়া হয়, তাহলে ব্যাংক কর্মচারী অফিসাররা আরো তালাবন্দি হবে, নোটবন্দি নয়, আরো তালাবন্দি হবে। আমরা আমাদের সময় আজকের আলোচনার এখানেই শেষ। 4 জন অতিথিকে অনেক ধন্যবাদ তাদের মতামত পরামর্শের জন্য। আমরা প্রত্যাশা রাখবো 30 তারিখের পর যেমন কেন্দ্র, প্রধানমন্ত্রী বা কেন্দ্রের তরফ থেকে কি ঘোষণা করা হয়, পরবর্তী পদক্ষেপ কি হয়, সেদিকে যেমন নজর থাকবে। আর প্রত্যাশা রাখবো এটাই যে স্বাভাবিক জীবনযাপন, যেটা আমি আপনি প্রত্যেকে চাই, প্রত্যেকটা দিন প্রত্যেকটা মানুষ চাই সুস্থভাবে আমাদের দৈনন্দিন জীবনযাপনে যে বাধাগুলো এসেছে সেগুলো থেকে আরও বেশি করে মুক্ত হওয়ার, সেই প্রত্যাশা নিয়ে আজকে আলোচনা শেষ করবো যে 30শে ডিসেম্বরের পর অন্তত কেন্দ্র এমন কিছু পদক্ষেপ করবে যেটা আমার আপনার প্রত্যেকেরই ভালো মন্দ হবে না। অনেক ধন্যবাদ। অন্যান্য নিউজ এবং আপডেটসের জন্য আপনারা দেখতে থাকুন নিউজ টাইম।